বন্ধুগণ, আজকে আমরা IC38-এর 14 নম্বর চ্যাপ্টার, যার নাম নথি উপস্থাপনা, পলিসি শর্ত 2, সেই 14 নম্বর চ্যাপ্টারের যে মূল বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুগণ, এই 14 নম্বর চ্যাপ্টারটি খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটু বিস্তারিত চ্যাপ্টার। সেজন্য আমি আপনাদের অনুরোধ করব যে এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলি আপনার সঙ্গে তুলে ধরব, একটু মনোযোগ সহকারে সেগুলো একটু শুনবেন এবং প্রয়োজনে একবার বা দুবার যেটুকু মনে হয় যে প্রয়োজন আপনাদের হচ্ছে পরিষ্কারভাবে বোঝার জন্য ততবার ভিডিওটি আপনারা দেখবেন। তো যাই হোক, আমি মূল বিষয়ে চলে আসছি। তো বলুন, আমরা সকলেই জানি যে যখন একজন বীমা গ্রাহক তার যে জীবনে যে ঝুঁকি যেটি আছে সেই জীবনের ঝুঁকিটি হস্তান্তর করতে চায় বীমা কোম্পানির কাছে, এবং যদি বীমা কোম্পানি তার সেই ঝুঁকি হস্তান্তরের যে অনুরোধ বা প্রস্তাব সেটি গ্রহণ করে, তাহলে বীমা কোম্পানির সঙ্গে বীমা গ্রাহকের একটি চুক্তি হয়, যেটাকে আমরা বীমা চুক্তি বলি। এবং এই বীমা চুক্তির প্রমাণ হিসেবে বীমা গ্রাহককে একটি পলিসি বন্ড বা সার্টিফিকেট দেওয়া হয়। তো এই যে পলিসি বন্ড বা সার্টিফিকেট বীমা গ্রাহককে দেওয়া হয়, সেই পলিসি বন্ডে বীমা গ্রাহককে কতগুলি অধিকার ও কতগুলি শর্তাবলী সেই পলিসি বন্ডে উল্লিখিত থাকে। তো আমরা এখন কোন কোন অধিকার বা কোন কোন শর্তাবলী একজন বীমা গ্রাহক একটা পলিসির মধ্য থেকে পান, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। তো সবার আগে সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখিত থাকে তার নাম হচ্ছে অতিরিক্ত সময় বা গ্রেস পিরিয়ড। তো বীমা কোম্পানির সঙ্গে যখন গ্রাহকের যখন চুক্তি হচ্ছে, তখন সেই চুক্তি অনুযায়ী একজন বীমা গ্রাহককে সেই চুক্তির যে সময়সীমা আছে, যে মেয়াদ আছে, সেই পুরো মেয়াদ ধরেই বীমা গ্রাহককে একটি প্রিমিয়াম জমা দিতে হয় নির্দিষ্ট তারিখে। এবারে বীমা কোম্পানি এই যে গ্রাহক যে প্রিমিয়াম জমা দেন, যে তারিখে প্রিমিয়াম জমা দেওয়ার ডেট, সেই তারিখ থেকে একটা সময়সীমা তাকে দেওয়া হয়, যেটাকে বলে অতিরিক্ত সময়সীমা বা গ্রেস পিরিয়ড, যার মধ্যে একজন বীমা গ্রাহক সেই বিমার প্রিমিয়ামটি জমা করতে পারবেন। তো যে গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় দেওয়া হয় তার সময়সীমা হচ্ছে যে যেদিনকে প্রিমিয়াম জমা দেওয়ার তারিখ তার থেকে 1 মাস বা 30 দিন। এই সময়সীমার মধ্যে একজন গ্রাহকের সঙ্গে বীমা কোম্পানি কিন্তু চুক্তিটি বলবৎ থাকে, এবং এই সময়সীমার মধ্যে যদি বীমা গ্রাহক মারা যান, তাহলে কিন্তু যে নমিনি সেই সম্পূর্ণ মৃত্যু দাবি পাবেন। শুধুমাত্র যে প্রিমিয়ামটা বাকি ছিল সেই প্রিমিয়ামটা বিয়োগ করে বা মাইনাস করে বাকি সম্পূর্ণ বীমা রাশির টাকাই কিন্তু নমিনিকে দিয়ে দেওয়া হবে। তৃতীয় যে বিষয় যেটি আছে এই চ্যাপ্টারের, সেটি হচ্ছে কি, তার নাম হচ্ছে কি বিচ্যুতি বা ল্যাপস। বিচ্যুতি কাকে বলে? যখন একজন বীমা গ্রাহক এই অতিরিক্ত সময়সীমার মধ্যে বা গ্রেস পিরিয়ডের মধ্যে তার প্রিমিয়ামটি জমা করতে পারেন না, তখন বীমা কোম্পানির সঙ্গে বীমা গ্রাহকের চুক্তিটি ক্যান্সেল হয়ে যায়, পলিসিটা ল্যাপস হয়ে যায়, পলিসিটা বিচ্যুত হয়ে যায়। এবারে এই যে পলিসি ল্যাপস হয়ে গেল বা বিচ্যুত হয়ে গেল, এই বিচ্যুত পলিসিকে একজন বীমা গ্রাহক যদি চান, তিনি পুনরায় ওটাকে বহাল করতে পারেন, যেটাকে আমাদের বলা হয় পুনর্বহাল বা ইংরেজিতে বলে রিভাইভাল। তবে এই যে পুনর্বহাল বা রিভাইভাল করবেন, সেখানে 2-3টে শর্ত থাকে। এটা আমাদের একটি শর্ত হচ্ছে, যখন বীমা গ্রাহক রিভাইভাল করতে চাইছেন, তখন তার মধ্যে তার যে স্বাভাবিক ঝুঁকি, একটা মানুষের কাছ থেকে যখন বীমা কোম্পানি চুক্তি করে, তখন বীমা কোম্পানি আগে দেখে যে তার সেই ঝুঁকিটি, জীবনের ঝুঁকিটা স্বাভাবিক ঝুঁকি আছে কি না। তো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে গ্রাহক যখন পলিসিটা ল্যাপস করেছিল বা বিচ্যুত করেছিল, পুনরায় যখন সে আবার পলিসিটা রিভাইভ করতে চাইছে বা চালু করতে চাইছে, এই মাঝের সময়ের মধ্যে হয়তো তার শরীরে কোনো মেজর কোনো রোগ ডেভেলপ করেছে এবং তার ফলে তার জীবনের ঝুঁকি অনেক বেড়ে গেছে। তো সেই জন্য বীমা কোম্পানি এটাকে সবসময়ের জন্য খেয়াল রাখার চেষ্টা করে, যখন পলিসিটা পুনরায় চালু হচ্ছে, সেই সময়ের জন্য সেই ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক থাকে এবং তার কোনো জীবনের ঝুঁকি যেন ইতিমধ্যেই বেড়ে গিয়ে না থাকে। এটি একটি শর্ত হচ্ছে গিয়ে যে কোম্পানি দেখে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, মোটামুটি একটা টাইম ফ্রেম থাকে, একটা সময়সীমা থাকে, তো তার মধ্যেই সাধারণত এই রিভাইভালগুলো অ্যালাউ করা হয়,
তো এক্ষেত্রে একটা নর্মাল যে টাইম ফ্রেম থাকে, যবে থেকে পলিসি ল্যাপস হয়েছে বা বিচ্যুত হয়েছে তার থেকে 5 বছরের মধ্যে পলিসিকে পুনরায় আবার চালু করা যায় বা পুনর্বহাল করা যায়। তো এই ধরনের কিছু শর্ত বিমা কোম্পানি প্রয়োগ করে যদি কোনো গ্রাহক বন্ধ পলিসিকে পুনরায় আবার চালু করতে চায়। তবে একজন গ্রাহক যিনি পলিসিটি বিচ্যুত করেছেন বা বন্ধ করেছেন বা ল্যাপস করেছেন, তিনি যদি পলিসিটাকে পুনরায় আবার চালু করতে চান, তো তার জন্য 3-4টি পদ্ধতি আছে। তার মধ্যে যে কোনো একটি পদ্ধতির মাধ্যম দিয়ে তিনি সেটা পুনরায় চালু করতে পারেন। তো প্রথম যে পদ্ধতি তার নাম হচ্ছে সাধারণ পুনর্বহাল বা ইংরেজিতে বলা আছে অর্ডিনারি রিভাইভাল। তো সাধারণত যে সমস্ত পলিসিগুলি 3 বছর বা তার বেশি দিন চলার পরে তারপরে গিয়ে বিচ্যুত হয়েছে, সেই ধরনের পলিসিগুলি সাধারণত এই সাধারণ রিভাইভালের আওতায় রিভাইভাল করা যায় বা পুনরায় এটাকে বহাল করা যায়। তো কোনো ব্যক্তি যদি সাধারণ রিভাইভাল করতে চান, তাকে যে শর্তগুলো পূরণ করতে হবে, সবার আগে প্রথম শর্ত হচ্ছে যে কটা বকেয়া প্রিমিয়াম থাকবে সেই সমস্ত বকেয়া প্রিমিয়াম জমা দিতে হবে এবং তার যে সুদ আছে সুদ জমা দিতে হবে। তার সঙ্গে সেই ব্যক্তিকে বিমা গ্রাহককে একটি ডিক্লারেশন দিতে হবে, সুস্বাস্থ্যের ডিক্লারেশন, ইংরেজিতে বলে ডিক্লারেশন অফ গুড হেলথ। সেই সুস্বাস্থ্যে তাকে একটি ডিক্লারেশন দিতে হবে এবং সেই ডিক্লারেশনের ভিত্তিতে এবং কিছু কিছু ক্ষেত্রে বিমা গ্রাহককে একটি স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল পরীক্ষাও করা হয়। তো এইভাবে সমস্ত বকেয়া প্রিমিয়াম এবং সুদ এবং সুস্বাস্থ্যের ডিক্লারেশন এবং কিছু কিছু ক্ষেত্রে যে স্বাস্থ্যের পরীক্ষা, এই সমস্ত ডকুমেন্ট এবং পেমেন্টের মাধ্যম দিয়ে একজন বিমা গ্রাহক সাধারণ পুনর্বহাল করতে পারেন যদি তার পলিসিটি 3 বছর বা তার অধিক সময়ের জন্য চলে গিয়ে থেকে তারপরে বন্ধ হয়। দ্বিতীয়ভাবে যে পলিসি রিভাইভাল করা যায় বিচ্যুত পলিসি বা ল্যাপস পলিসিকে, সেটাকে বলে বিশেষ পুনর্বহাল। এখানে কি হচ্ছে না, পলিসিটি সাধারণত যে সমস্ত পলিসিগুলো 3 বছর না চলে বন্ধ হচ্ছে, 3 বছরের আগেই বন্ধ হয়ে যাচ্ছে, সেই ধরনের পলিসিগুলোকে বিশেষ রিভাইভাল করা যেতে পারে। এবং যদি দেখা যায় যে গ্রাহক যবে পলিসি ল্যাপস করেছেন তার থেকে 1 বছর পেরিয়ে গেছে, মোর দেন 1 ইয়ার পেরিয়ে গেছে, তারপর তিনি সেই পলিসিটাকে আবার রিভাইভাল করতে চাইছেন বা চালু করতে চাইছেন, সে ধরনের ক্ষেত্রে আমি আবার বলছি, যে সমস্ত পলিসিগুলো চালু হওয়া বা শুরু হওয়ার তারিখ থেকে 3 বছর পেরোয়নি সাধারণত সেই পলিসিগুলি, এবং যে পলিসিগুলো সাধারণত প্রিমিয়াম বন্ধ হওয়ার পরে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে পুনরায় গ্রাহক চালু করতে চাইছেন, এই যে দুটো কন্ডিশন এর মধ্যে পড়ছে, সেই ধরনের পলিসিগুলিকে বিশেষ পুনর্বহালের আওতায় পুনর্বহাল করাতে পারে। এখানে কি করা হয় না, যে পলিসি চালুর তারিখ, যেটাকে ইংরেজিতে বলে ডেট অফ কমিটমেন্ট মানে অফ রিস্ক, মানে যেদিন থেকে জীবনের ঝুঁকি শুরু হলো, কারণ একটা বিমা চুক্তি যেদিন থেকে চালু হয় সেদিন থেকেই ঝুঁকির জন্য বিমা কোম্পানি দায়িত্বপ্রাপ্ত হয়ে পড়ে, বিমা কাউকে কিছু হলে মৃত্যু অবধিতে দায়িত্বপ্রাপ্ত হয়ে পড়ে। ওই জন্য ওটাকে বলা হয় ডেট অফ কমিটমেন্ট অফ রিস্ক বা ঝুঁকি শুরু হওয়ার তারিখ। তাতে যে ঝুঁকি শুরু হওয়ার তারিখ যেটা ছিল, সেই তারিখটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা হয়, অ্যাডভান্স করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি ধরুন তার বয়স ছিল 40 বছর, তিনি 2 বছরের মাথায় বন্ধ পলিসিকে পুনরায় চালু করতে চাইছেন, এবং যেহেতু 3 বছর পেরোয়নি, এই পলিসিটাকে সেই জন্য স্পেশাল রিভাইভাল করা যাবে। এবং উনিও যখন পলিসিটি করেছিলেন তখন হয়তো পলিসি 20 বছরের টার্ম বা 20 বছরের মেয়াদের জন্য পলিসিটি করেছিলেন। তাহলে এক্ষেত্রে যেহেতু উনি 2 বছর পরে আবার পুনরায় চালু করতে চাইছেন, তো ওনাকে যদি স্পেশাল রিভাইভাল বা বিশেষ পুনর্বহালের আওতায় করা হচ্ছে, এক্ষেত্রে ওনাকে হয়তো যে পলিসি চালুর তারিখটাকে ওই 40 বছরের যে মনে করুন তারিখ ছিল তার থেকে 2 বছর এগিয়ে গিয়ে 42 বছরের সময় যে তারিখ হচ্ছে, সেই তারিখে হয়তো পলিসিটাকে চালু করিয়ে দেওয়া হবে। কিন্তু একটি বিশেষ শর্ত আছে, যেটা হচ্ছে প্রথম যখন উনি 40 বছর বয়সে পলিসিটি করেছিলেন, ধরুন তিনি 20 বছরের জন্য করেছিলেন, এখন ওনার সামনের দিকে 2 বছর এগিয়ে নিয়ে আসা হলো, 42 বছর করা হলো, সেক্ষেত্রে পলিসির মেয়াদ যেটা আছে সেটা কিন্তু 20 থেকে কমে 18 বছর হয়ে যাবে। তো কোনো অবস্থাতেই মোট যে ঝুঁকির যে সময়সীমাটা 20 বছরকে অতিক্রম করবে না। তো এইভাবে একজন বিমা গ্রাহক বিশেষ পুনর্বহালের মাধ্যম দিয়ে তার পলিসি পুনর্বহাল করতে পারেন, যদি তার পলিসি 3 বছর না চলে গিয়ে থাকে। এর পরবর্তী যে পুনর্বহালের পদ্ধতি আছে সেটাকে বলা হচ্ছে কিস্তিতে পুনর্বহাল বা ইনস্টলমেন্ট রিভাইভাল। এখানে কি হয়, একজন গ্রাহকের যদি পলিসি সাধারণ রিভাইভালে বা অর্ডিনারি রিভাইভাল করা সম্ভব না হচ্ছে, বা বিশেষ পুনর্বহালে যদি রিভাইভাল করা সম্ভব না হচ্ছে, সেক্ষেত্রে গ্রাহক এই তৃতীয় যে পদ্ধতি কিস্তি পুনর্বহাল, তার মধ্যে পুনর্বহাল করতে পারেন। এখানে কি হয়, যে একজন গ্রাহকের যে কটি প্রিমিয়াম তার বাকি আছে, সেই প্রিমিয়ামটিকে যে মূল যে প্রিমিয়াম আছে সেই মূল প্রিমিয়ামের সঙ্গে যুক্ত করে, আর তার যে ইন্টারেস্ট বাকি আছে সেই ইন্টারেস্টটাকে যুক্ত করে একটা নতুন প্রিমিয়াম তৈরি করা হয়। সেই নতুন প্রিমিয়ামটা একটা নির্দিষ্ট সময় 1 বছর বা 2 বছর বা 3 বছর সময়সীমার মধ্যে সেই প্রিমিয়ামটি সেই গ্রাহক কাছ থেকে সংগ্রহ করে নেওয়া হয়। এইভাবে কিস্তিতে প্রিমিয়াম সংগ্রহের মাধ্যমে যে রিভাইভালটা করা হয় তাকে বলা হচ্ছে লোন কাম রিভাইভাল বা ইনস্টলমেন্ট রিভাইভাল, মানে বা কিস্তিতে রিভাইভাল। তো এই 3 রকম রিভাইভালের কথা বলা হলো।
এছাড়া হচ্ছে কি যে আরেকটা রিভাইভাল করা যায়, সেটাকে বলা যায় লোন কাম রিভাইভাল। সেখানে একজন গ্রাহকের যদি পলিসিটা 3 বছর কমপ্লিট হয়ে থাকে, তাহলে সেই পলিসি থেকে একটা গ্রাহক একটা লোন পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে। যে বিষয়ে আমি একটু পরেই বিস্তারিত আলোচনা করব, যে কত বছর একটা পলিসি চললে পরে একটা গ্রাহক লোনের জন্য এলিজিবল হবে। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে, যে কোনো গ্রাহক যদি এমন কোনো পলিসি থাকে যেখানে তিনি 3 বছর বা তার বেশি চালিয়েছেন, তখন দেখা যাচ্ছে সেই পলিসি থেকে কিছু পরিমাণ ঋণ পাওয়ার মতো উনি যোগ্য, তাহলে এবং সেই পলিসিটি আর পরবর্তীকালে উনি চালাতে পারেননি, পলিসিটি বন্ধ হয়ে গেছে, সেই পলিসি বন্ধ করার সময় কিন্তু বিমা গ্রাহক চাইলে যে পরিমাণ টাকা লোন হিসেবে উনি পাবেন, সেই টাকাটাকে বিমার যে পুনরায় চালু করার জন্য মোট যে টাকা লাগবে, সে মোট টাকা থেকে ওই যে পরিমাণ টাকা সে লোন হিসেবে বেরোচ্ছে সেটাকে মাইনাস করে ব্যালেন্স টাকাটুকু দিলে পরে তার পলিসি রিভাইভাল হয়ে যাবে। এটাকে বলা হয় লোন কাম রিভাইভাল বা ঋণ রিভাইভাল বা ঋণ হচ্ছে গিয়ে পুনর্বহাল। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে এক সেকেন্ড, এরপর নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে নাম বলছে অবাজেয়াপ্তকরণ সত্ত্ব, বা ইংরেজিতে বলে নন ফরফেইটার রেগুলেশন। এটি হচ্ছে ভারতের যে বিমা আইন আছে, সেই বিমা আইন যে 1938 সালে চালু হয়েছিল, সেই বিমা আইনের যে ধারা আছে 113, সেই ধারা অনুযায়ী এই অবাজেয়াপ্তকরণ সত্ত্বটি বলবৎ হয়। তো এতে কী বলা হচ্ছে না, একজন গ্রাহক যখন বিমা কোম্পানিকে প্রিমিয়াম জমা দিচ্ছে, তখন কিন্তু সেই বিমার যে প্রিমিয়ামের মধ্যে দুটো উপাদান থাকে। একটা হচ্ছে কি ঝুঁকির উপাদান, মানে যেটি বিমার রিস্ক, মানুষের ঝুঁকি বা মানুষ মারা গেলে যে পরিমাণ টাকা বিমা কোম্পানি খরচা হতে পারে তার আনুপাতিক যে প্রিমিয়াম, আর তার সঙ্গে আরেকটি উপাদান থাকে যেটা বলছে সঞ্চয়ের উপাদান। যে টাকাটা বিমা কোম্পানি ইনভেস্ট করে এবং পরবর্তীকালে যখন ম্যাচুরিটি হয় তখন সেই টাকাটা হচ্ছে বিমা কোম্পানি ম্যাচুরিটির সময় পে করে। তো এই যে সঞ্চয়ের যে উপাদান, যেটা সেভিংস পার্ট যেটা আছে, সেটা কিন্তু বিমা কোম্পানির কাছে থেকে যায়। তো সেই জন্য অবাজেয়াপ্তকরণ শর্ত বলছে, একটা বিমা গ্রাহক যদি নির্দিষ্ট কিছু দিনের জন্য হলেও একটি পলিসি চালিয়ে থাকে, তাহলে পরে তার যে সঞ্চয়ের যে উপাদান আছে, সেই সঞ্চয়ের উপাদানের এগেনস্টে সেই গ্রাহক একটি ফেরত পাওয়ার যোগ্যতা অর্জন করে, যেটাকে বলা হয় যে গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু বা নিশ্চিন্ত প্রত্যাপন মূল্য। তো বিমা আইনের যে 113 নম্বর ধারা অনুযায়ী বলছে, একজন গ্রাহক যদি মিনিমাম 3 বছর কোনো পলিসি চালিয়ে থাকে, তাহলে পরে সেই গ্রাহক সেই বিমা পলিসি থেকে একটি নিশ্চিন্ত সমর্পণ মূল্য বা নিশ্চিন্ত প্রত্যাপন মূল্য বা নিশ্চিন্ত সারেন্ডার ভ্যালু পাওয়ার জন্য উনি যোগ্যতা অর্জন করেন। এর পরবর্তী বিষয় সেটা হচ্ছে গিয়ে যে ব্যক্তি মানে সারেন্ডার অ্যাকচুয়ালি যদি সারেন্ডার করেন, তিনি কিন্তু যে সারেন্ডার ভ্যালুটা পাবেন বা প্রত্যাপন মূল্যটা পাবেন, সেটা কিন্তু নিশ্চিন্ত যে গ্যারান্টেড বলা হলো যে গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু বা নিশ্চিত প্রত্যাপন মূল্য যেটা বলা হলো, তার থেকে কিছুটা পরিমাণ বেশি পাবেন। কেন বেশি পাবেন? কারণ সেই পলিসির এগেনস্টে যদি ধরুন দেখা যায় তিনি 3 বছর চালিয়ে আর পলিসিটা চালাতে পারেননি এবং তিনি তারপরে পলিসিটি প্রত্যাপন করতে চাইছেন বা সারেন্ডার করতে চাইছেন, সেক্ষেত্রে ওই 3 বছরে যে কোম্পানির যে লাভের অংশ বোনাস হিসাবে যদি পলিসির সঙ্গে যুক্ত হয়ে থাকে, তো সেই বোনাসের একটি অংশ কিন্তু যখন তিনি সারেন্ডার করতে চাইবেন, ওই নিশ্চিন্ত সারেন্ডার ভ্যালুর সঙ্গে সেই বোনাস বা লভ্যাংশের অংশ হচ্ছে যুক্ত হয়ে যাবে। ওই জন্য অ্যাকচুয়ালি যে সারেন্ডার ভ্যালুটা একজন গ্রাহক নিজে পান, সেটি দেখা যায় যে গ্যারান্টেড সারেন্ডার ভ্যালু বা নিশ্চিন্ত সারেন্ডার ভ্যালু থেকে বেশি আসে, কারণ ওখানে বোনাসের যে লভ্যাংশ যে অংশটা পলিসির সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছিলো, তার কিছুটা অংশ থেকে তিনি সারেন্ডার ভ্যালুর সঙ্গে পান। সেই জন্য অ্যাকচুয়ালি যে সারেন্ডার ভ্যালু বা প্রত্যাপন মূল্যটা একজন গ্রাহক হাতে পান, সেটাকে বলা হয় নেট প্রত্যাপন মূল্য বা নেট সারেন্ডার ভ্যালু। এবং যদি গ্রাহক এমনও হতে পারে যে এমন কোনো নিয়ম নেই যে একটা কাস্টমার ধরুন 3 বছর পলিসি চালালো, তারপরে তিনি নিশ্চিন্ত সারেন্ডার ভ্যালুর জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন, তা আমরা তাকে তখনই পলিসিটাকে সারেন্ডার করতে হবে। গ্রাহক যদি চান, তাহলে সেই পলিসিটাকে তিনি কিন্তু আর কোনো প্রিমিয়াম জমা না দিয়েও পলিসিটাকে সেই অবস্থায় রেখে দিতে পারেন এবং পলিসিটি ম্যাচুরিটির সময় উনি ম্যাচুরিটি পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো গ্রাহক ধরুন এরকম যত 15 বছর জন্য পলিসিটা করার ব্যাপার ছিল, গ্রাহক 3 বছর বা 4 বছর বা 5 বছর চালিয়ে আর পলিসিটা চালায়নি, সেক্ষেত্রে গ্রাহক যদি পলিসি যদি সারেন্ডার না করে বা প্রত্যাপন মূল্য না নেয়, সেক্ষেত্রে গ্রাহক তাহলে ম্যাচুরিটির সময় কী পাবে? তো যেমন গ্রাহক যিনি যা পাবেন সেটাকে আমাদের বিমার ভাষায় বলা হয় পরিশোধিত মূল্য বা ইংরেজিতে বলা হয় পেড আপ ভ্যালু। এই যে পরিশোধিত মূল্য বা পেড আপ ভ্যালু কথা বলা হলো, এটি আর কিছুই নয় যে মূল যে বিমা রাশির জন্য গ্রাহকের সঙ্গে চুক্তি বিমা কোম্পানি, তারই হ্রাসপ্রাপ্ত বিমা রাশি বা রিডিউসড সাম অ্যাসিওর। হ্রাসপ্রাপ্ত বিমা রাশি জিনিসটাকে একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। ধরুন একজন গ্রাহক একটি 3 লক্ষ টাকা পলিসি করেছে 15 বছর টার্মের জন্য। এবারে তিনি 5 বছর পলিসি চালিয়ে তিনি হচ্ছে গিয়ে আর কোনো প্রিমিয়াম জমা দেননি।
তো এক্ষেত্রে যেহেতু তিনি মাত্র 5 বছর চালিয়েছেন 15 বছর পরিবর্তে, তো বোঝাই যাচ্ছে ওনার মোট যত বছর প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, যেহেতু তিনি 15 বছর দেওয়ার কথা ছিল, তিনি 5 বছর দিয়েছেন, তার মানে তিনি 3 ভাগের 1 ভাগ হচ্ছে গিয়ে সময়সীমার জন্য প্রিমিয়াম জমা দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু বিমা রাশিতে 3 লাখ টাকার বিমা রাশি আছে, সে 3 লাখ টাকা বিমা ছিল, তখন 3 ভাগে 1 ভাগ হয়ে যাবে, মানে তোর বিমা রাশির পরিমাণ দাঁড়াবে 1 লক্ষ টাকা। তাহলে এইখানে কী হলো, বিমা রাশিটা কিন্তু 3 লক্ষ থেকে কমে 1 লক্ষ টাকার হয়ে গেল। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সেই পলিসির ক্ষেত্রে পেড আপ ভ্যালু বা পরিশোধিত মূল্য হচ্ছে 1 লক্ষ, যা রিডিউস সামেসও, যেখানে সামসিটা কমে গেল, 1 লক্ষ টাকা পলিসি হয়ে গেলো 3 লক্ষ টাকা পরিবর্তে। এবং এই 1 লক্ষ টাকা যে পলিসিটি, এই 1 লক্ষ টাকাটি গ্রাহকের বিমা হিসেবে থেকে যাবে, এবং ম্যাচুরিটির সময় হচ্ছে কি ম্যাচুরিটি পাওয়া যাবে 1 লক্ষ টাকা, এবং ম্যাচুরিটির আগে যদি পার্টির ডেথ হয়, তাহলে পার্টির নমিনি কিন্তু 1 লক্ষ টাকা পাবে। আর তার সঙ্গে যে কটা বছর উনি প্রিমিয়াম দিয়েছিলেন, সেই কটা বছরের যে জমা বোনাস, যেটা অলরেডি পলিসির সঙ্গে যুক্ত হয়ে গেছে, সেই জমা বোনাসটাও কিন্তু ম্যাচুরিটি হলে ম্যাচুরিটির সময় পাবেন, বা মারা গেলে পরে ম্যাচুরিটির আগে ডেথ বেনিফিট হিসাবে নমিনি পাবে। তো এইটা হচ্ছে গিয়ে আপনার পরিশোধিত মূল্য। সবসময় মনে রাখবেন যে পরিশোধিত মূল্য যেটা আসে, সেটা হচ্ছে গিয়ে যে একটা শতকরা হিসাবে আসে, যে একটা লোক মোট যা প্রিমিয়াম জমা দিচ্ছে তার পার্সেন্টেজ হিসাবে। যেমন আমি এখনই বললাম যে তার 15 বছর প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, 5 বছর দিয়েছে, তাহলে মানে 1/3 বা 33%, তাহলে তার রিটার্নটাও 33% হিসেবে আসবে। সবসময় যে পরিশোধিত মূল্য যেটা হয়, সেটা যে মোট যে বিমা রাশি আসে, আর উনি যে যতদিন ধরে প্রিমিয়ামটা জমা দিচ্ছেন, তার সে পার্সেন্টেজ হিসাবে আসে। কেউ যদি 15 বছর প্রিমিয়াম দিয়ে 3 বছর চালান, তাহলে পরে তার 1/5 মানে 20% হারে হচ্ছে গিয়ে ওনার বিমা রাশিটা কমে যাবে, বা ওই 20% হারে হচ্ছে উনি রিটার্নটা পাবেন। সবসময় পার্সেন্টেজ হিসাবে বিমা রাশি হচ্ছে গিয়ে আর যে পরিশোধিত মূল্যর এই ক্যালকুলেশনটা আসে, কত বছর প্রিমিয়াম দিয়েছেন আর কত বছর প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, সেই রেশিওটার ভিত্তি করে পার্সেন্টেজটা বার করা হয়। এবার নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি যে পলিসি ঋণ বা পলিসি লোন। তো ইউজুয়ালি একজন গ্রাহক যদি পলিসি লোন বা পলিসি ঋণ নিতে চান, তাহলে পরে সেক্ষেত্রে তিনি টোটাল যা মানে স্যান্ডার ভ্যালু পাওয়ার জন্য যোগ্য বা প্রত্যাবর্তন মূল্য পাওয়ার জন্য যোগ্য, সেই সময় তার 90% হচ্ছে গিয়ে অংশ স্যান্ডার লোন হিসাবে, পলিসি লোন হিসাবে পেমেন্ট করা হয়। তো এবং একজন গ্রাহক যিনি এই পলিসি লোনটি নিচ্ছেন, তার কোনো বাধ্যবাধকতা থাকে না যে তাকে যে এই পলিসি লোনটি শোধ করতে হবে। এবং গ্রাহক চাইলে পরে যখন পলিসিটি ম্যাচিউর করবে, তখন টোটাল যা ওনার ম্যাচিউর ভ্যালু আসবে, সেই ম্যাচিউর ভ্যালু থেকে যে লোনটা উনি নিয়েছিলেন, সেই লোন আর লোনের যা সুদ হচ্ছে, সেটা মাইনাস করে বাকি টাকাটা গ্রাহককে পেমেন্ট করে দেওয়া হবে। এর পরবর্তী যে ব্যাপারটি আছে, সেটির নাম হচ্ছে গিয়ে যে নমিনেশন বা মনোনয়ন। তো নমিনেশনটি আমাদের যে বিমা আইন 1938 আছে, তার যে 39 নম্বর ধারা, সেই 39 নম্বর ধারা হচ্ছে গিয়ে নমিনেশন করা হয়। নমিনেশন কি না, একজন ব্যক্তি যখন যদি মারা যান, তার মৃত্যু দাবি যিনি গ্রহণ করবেন, তাকে বলা হয় নমিনি, বা বাংলা বলা হয় মনোনয়ন। তো এই একজনকে যাকে নমিনি করা যাচ্ছে, নমিনি করার কতগুলো নিয়মাবলী আছে। প্রথম নিয়মাবলী হচ্ছে, নমিনিকে পলিসি শুরু করার সময়ও করা যেতে পারে, আবার পলিসি শুরু হওয়ার পরবর্তীকালেও যে কোনো সময় নমিনি করা যেতে পারে। একজন লোককেও নমিনি করা যেতে পারে, একাধিক লোককেও নমিনি করা যেতে পারে। তবে একাধিক লোককে যদি নমিনি করা হয়, সেক্ষেত্রে মৃত্যু দাবি দেওয়ার ক্ষেত্রে যৌথভাবে পেমেন্ট করা হয়, আলাদা আলাদা করে কিন্তু পেমেন্ট করা হয় না। এবং সেখানে কিন্তু নমিনি কোনো পার্সেন্টেজ উল্লেখ করা যায় না, যে একজন নমিনিকে 40%, অন্যজনকে 60% এভাবে করা যাবে না। যৌথভাবেই অফিস হচ্ছে গিয়ে সেই দুইজন নমিনিকে যেটা ডেথ বেনিফিট, সেটা পেমেন্ট করবে। এর সঙ্গে নমিনেশনের আরেকটি শর্ত হচ্ছে যে, যদি যাকে নমিনি করা যে তিনি মাইনর হন, তার যদি বয়স 18 নিচে হয়, তাহলে তাকে সেই 18 ব্যক্তি যতদিন না সাবালক হচ্ছেন, মানে 18 বছর হচ্ছেন, ততদিন অবধি তার গার্জেন হিসাবে একজন নিযুক্ত ব্যক্তি, বাংলা বলে নিযুক্ত ব্যক্তি, ইংরেজিতে বলে অ্যাপয়েন্টি, নিযুক্ত করতে হয়। এবং এই যে নিযুক্ত ব্যক্তি যিনি অ্যাপয়েন্টি হচ্ছেন, তাকে একটা কনসেন্ট দিতে হয়, তাকে একটা সম্মতি জানাতে হয় যে আমি নিযুক্ত ব্যক্তিতে রাজি আছি। এবং ওনার যে অধিকার, সেটা হচ্ছে গিয়ে যে শিশুর যে 18 বছর বয়স অবধি থাকে, 18 বছর বা শিশু যখন 18 বছর প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, তখন নিযুক্ত ব্যক্তির রোল কিন্তু শেষ হয়ে যায়। এর পরবর্তী যে বিষয় যেটি আছে, সেটা হচ্ছে গিয়ে যে সত্ত্ব নিয়োগ। সত্ত্ব মানে হচ্ছে গিয়ে অধিকার, নিয়োগ মানে আমি আমার অধিকারটা ছেড়ে দিচ্ছি। তো বিমা পলিসি যেটি আছে, বিমা পলিসি একটি সম্পত্তি। অন্যান্য সম্পত্তি যেমন একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে দান করে দিতে পারে, ঠিক তেমনিভাবে যে বিমা পলিসি যেটি আছে, বিমা পলিসিকেও দান করে দেওয়া যেতে পারে। তাহলে যখন একজন গ্রাহকের, ধরুন আমার একটা পলিসি আছে, আমি যদি আমার পলিসিটা আমি দান করতে চাই, তাহলে তার মানে আমি আমার সত্ত্ব বা অধিকার, আমি যে পলিসির জন্য আমাদের রাইট বা অধিকার আছে, আমি রাইটটা ছেড়ে দিচ্ছি। এবং আমি যেহেতু ছেড়ে দিই, তাই আমি হচ্ছি সত্ত্ব নিয়োগকারী। এবং যাকে আমি এই দান করব, যিনি নতুন করে এই অধিকারের মালিক হবেন, আমার পলিসির সমস্ত অধিকারের মালিক হবেন, তাকে বলা হচ্ছে সত্ত্ব নিয়োগী।
তো এই যে সত্য নিয়োগ, এটা বিমা আইন 1938-এ 38 নম্বর ধারা, মনোনয়ন যেখানে 39 নম্বর ধারা অনুযায়ী হয়, তেমনি সত্য নিয়োগটা বিমা আইনে 38 নম্বর ধারা অনুযায়ী হয়। এবং বিমা আইনে 38 নম্বর ধারা অনুযায়ী একজন গ্রাহক সত্য নিয়োগ করতে পারেন। এবং তিনি যখন সত্য নিয়োগ করবেন, মূলত দু রকম পদ্ধতি আছে, তার মধ্যে সত্য নিয়োগ করা যায়। একটা বলছে নিঃশর্ত সত্য নিয়োগ, একটা বলছে শর্তাধীন বা উইথ কন্ডিশন। তো নিঃশর্ত সত্য নিয়োগে কী হয় না, একজন গ্রাহক যখন কাউকে নিয়োগ করে দিচ্ছেন, তাহলে যিনি নতুন করে মালিক হচ্ছেন, সত্য নিয়োগী হচ্ছেন, তিনি সেই পলিসির সম্পূর্ণ অধিকারের মালিক হয়ে যান। এবং যিনি দান করলেন তার আর সেই পলিসির কোনো রকম কোনো অধিকার থাকে না। এবং নতুন যিনি মালিক হচ্ছেন পলিসিটার, সেই হচ্ছে গিয়ে পলিসির সমস্ত বেনিফিট, মানে ম্যাচুরিটি বেনিফিট, ডেথ বেনিফিট, সমস্ত কিছু হচ্ছে কি সেই নতুন সত্য নিয়োগী যিনি পেলেন তিনি হয়ে যান। এবং যে সত্য নিয়োগকারী, তার যদি কোনো নমিনি করা থাকে, সেই নমিনি রোলটাও তখন শেষ হয়ে যায়। আরেকটা যে শর্তাধীন বা উইথ কন্ডিশন হচ্ছে গিয়ে সত্য নিয়োগ, সেখানে কি করা হচ্ছে, একটা কন্ডিশন থাকে কি না, যখন পলিসিটা ম্যাচিউর করবে তখন যদি নিয়োগকারী বেঁচে থাকেন, মানে যার পলিসি অরিজিনালি যার পলিসি তিনি যদি বেঁচে থাকেন, তাহলে কিন্তু তার ম্যাচুরিটি বেনিফিট কিন্তু সেই ব্যক্তিই পাবেন, সত্য নিয়োগী পাবেন, মানে যাকে দেওয়া হলো তিনি পাবেন না। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে যাকে দেওয়া হয়েছিল, সত্য নিয়োগী যাকে দেওয়া হয়েছিল, তিনি যদি যিনি দিয়েছিলেন বা নিয়োগকারী তার আগে মারা যান, তাহলে সেই পলিসির যে সমস্ত বেনিফিট আবার ফিরে যিনি দিয়েছিলেন তার কাছে ফিরে আসে। এটা হচ্ছে উইথ কন্ডিশন বা শর্তাধীন সত্য নিয়োগ। এর পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে কি যে এই চ্যাপ্টারের হচ্ছে গিয়ে শেষ অংশ, তারপরে একটা ছোট্ট একটা অংশ আছে। তো যে এটা হচ্ছে কি যে যেহেতু এটা বলা হলো বিমা চুক্তি, অতএব যে পলিসি বন্ডে বিমা গ্রাহককে দেওয়া হচ্ছে, তো সেখানে যদি দেখা যায় যে বিমা গ্রাহক সে পলিসিটি হারিয়ে দিয়েছেন বা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু বিমা কোম্পানি তার যে দায়িত্ব বা তার যে কর্তব্য সেই পলিসি এগেছে, কিন্তু বিমা কোম্পানি তার থেকে কিন্তু মুক্ত হতে পারে না। চুক্তির সমস্ত শর্তই কিন্তু বলবৎ থাকে। এবং সেক্ষেত্রে বিমা কোম্পানি কী করে, এটি বিমা গ্রাহককে একটি ডুপ্লিকেট পলিসি বা প্রতিলিপি হচ্ছে গিয়ে তৈরি করে দেয়। এবং সর্বশেষ যে বিষয় এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কি যে পরিবর্তন মানে একজন গ্রাহককে যে পলিসি বন্ডটি হাতে পেলেন, সে হাতে পাওয়ার পর যদি পলিসি বন্ড দেখেন, যে গ্রাহক দেখে যে সেখানে তার নাম বা ঠিকানার কিছু ভুল আছে, তাহলে তিনি সেই নাম বা ঠিকানা তিনি পরিবর্তন করতে পারেন। বা যদি দেখা যায় বয়সের ভুল আছে, তাহলে তিনি বয়স ঠিক করতে পারেন। এছাড়াও আরও এই পরিবর্তনগুলি ছাড়াও আরও কিছু পরিবর্তন একটা পলিসি শুরু হয়ে যাওয়ার পরেও সাধারণত বিমা কোম্পানি অনুমোদন দিয়ে থাকে। সেই কোন পরিবর্তনগুলো সাধারণত অনুমোদন দেওয়া থাকে, একটা পরিবর্তন হচ্ছে যেখানে একজন গ্রাহক তার বিমা রাশি কমাতে চাইছেন, সাম এসুল কমাতে চাইছেন, সেই বিমা রাশি কমানোর যে পারমিশন হচ্ছে গিয়ে বিমা কোম্পানি সাধারণত দিয়ে থাকে। আরেকটি হচ্ছে গিয়ে যে বিমা কোম্পানি বিমা গ্রাহক কোনো রাইডার, মানে যেমন আমরা আগে বলছিলাম দুর্ঘটনা রাইডার বা এরকম রাইডার কোনো উনি করতে চাইছেন, মানে যুক্ত করতে চাইছেন বা বিযুক্ত করতে চাইছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেটি বিমা কোম্পানি অ্যালাউ করে। এছাড়া অনেক সময় বিমা গ্রাহক চাই যে পলিসির ডেট অফ পলিসি শুরুর যে তারিখ আছে সেটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে সেটা বিমা কোম্পানি অ্যালাউ করে। আবার ক্ষেত্রে গ্রাহক চান যে তিনি যে প্রিমিয়াম মোডের জন্য পলিসিটি প্রথমে করেছিলেন, কোয়ার্টারলি হয়তো করেছিলেন, কিন্তু তিনি তখন চেঞ্জ করে ইয়ারলি করতে চান, সে ধরনের পরিবর্তন বিমা গ্রাহক সাধারণত অনুমতি দিয়ে থাকে। তবে এই যে কোনো কিছুই পরিবর্তন পলিসি বন্ডে হোক না কেন, সেটা পরিবর্তনের জন্য প্রমাণস্বরূপ হিসাবে দুভাবে এটা করা থাকে। একটা হচ্ছে সত্যায়ন বলে, সত্যায়ন মানে অ্যাটেস্টেশন, মানে যেখানে নাম বা ঠিকানা বা অ্যাড্রেস বা যা পরিবর্তন করা হলো সেটা কিন্তু উপযুক্ত আধিকারিক দ্বারা অ্যাটেস্টেড করা হবে বা সত্যায়ন করা হবে, তার সাইন থাকবে। বা অনেক সময় কী হয় যে অরিজিনাল যে পলিসি ডকুমেন্ট থাকে তার সঙ্গে একটা অ্যাটাচ কপি হিসেবে একটা কাগজ তার সঙ্গে যুক্ত করে সেই তার মাধ্যম দিয়েও কিন্তু দেখা যায় যে এই পরিবর্তনগুলো করা যেতে পারে। তো আমরা এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো ছিল, একটু এক্সটেন্সিভ ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, সেগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম। তো আপনারা কিন্তু এই ভিডিওটিকে একটু ভালো করে বা যদি ফলো করেন, তাহলে আশা করি যে এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আপনাদের কাছে প্রাঞ্জল হবে এবং সম্পূর্ণ সহজভাবে উপলব্ধ হবে। ধন্যবাদ।